রহিম বিডি জব সেট ক্যারিয়ারের পক্ষ হতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ ডাক অধিদপ্তরের পদের নাম হচ্ছে এস্টিমেটর। এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 26/7/2018 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নের বা এই পদের যে প্রশ্নটি হয়েছিল এই প্রশ্নের আজকে আমরা গণিত প্রশ্নের সলিউশনগুলো দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার সায়েন্স এবং বিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব। তো আমাদের এখানে 4 নম্বরে যে অঙ্কটি ছিল, ওই প্রশ্নের 4 নম্বরে যে অঙ্কটি ছিল, এখানে বলা হচ্ছে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? আমরা কিন্তু জানি বৃত্তের পরিধি যদি ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধ আর হলে তাহলে আমাদের পরিধি কত হয়? পরিধি হচ্ছে 2πr। এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হয়? আমাদের ব্যাস হচ্ছে 2r। এখানে বলছে পরিধি ও ব্যাসের অনুপাতের কথা বলছে। তাহলে পরিধি আর ব্যাসের অনুপাত, অনুপাত মানে ভাগ, তার মানে 2πr ভাগ হচ্ছে 2r। 2r যদি ক্যান্সেল হয় শুধু পাই থাকে। এই যে পাইটা আসলে অ্যান্সারের অপশনে ছিল না, অপশনে ছিল 22/7। এই যে পাইয়ের ভ্যালু আমরা কত জানি? 3.1416। আর এই 3.1416 কোথায় থেকে এসেছে? এই 22/7 থেকে এসেছে। কারণ আমরা জানি যে একটা আদর্শ সার্কেল যে আছে, সার্কেলের হচ্ছে পরিধি হচ্ছে এটা 22/7। তো এই 22/7 এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। কারণ 22কে যদি আপনি 7 দ্বারা ভাগ করেন তখন 3.1416 আসে। এর পরের কোশ্চেনে যদি আমরা আসি, বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? দেখুন, আপনাকে এখানে বের করতে বলেছে বার্ষিক শতকরা কত হার সুদে, মানে আর এর মানটা বের করতে বলেছে। কিসের মান? আর এর মান। আর এর মান ইকুয়ালস টু হট। তো এখানে কি কি দেয়া আছে? আসলে 5 বছরের সুদ, এটা কিন্তু হচ্ছে আমাদের সময়। তার মানে আমরা কিন্তু এখানে বলতেই পারি যে n = 5 বছর, এটা আমাদের দেয়া আছে। এবং আর এর মানটা আমাদের বের করতে হবে, আর ইকুয়ালস টু হট। এরপরে বলছে 5 বছরের যে সুদটা হবে, এই সুদটা সুদ আসলের 1/5 অংশ হবে। যদি এ ধরনের কোনো অঙ্ক থাকে আপনাদের এই সুদ কষা থেকে, তাহলে আপনারা করবেন কি, এই যে সুদ আসলটা আপনারা ধরে নেবেন। সুদ আসলটা কত ধরে নেবেন? এই যে নিচে যেটা থাকবে, হর যেটা থাকবে, এটা ধরে নেবেন। তাহলে সুদ আসল আমরা 5 ধরে নিব। তাহলে আমাদের এই সুদ বের করতে হবে। তাহলে সুদটা কত হবে? আমাদের সুদটা হবে সুদ আসলের 1/5 অংশ। তাহলে সুদ আসল এটা এত, এর 1/5 অংশ। আশা করি বোঝার কথা। এখানে দেখুন 5 বছরের সুদ, এইটা হবে সুদ আসলের 1/5 অংশ। তাহলে আমরা সুদ আসল নিচে যেটা থাকবে, হর যেটা থাকবে, আমরা সেটা ধরে নিব। ধরে নিচ্ছি সুদ আসল হচ্ছে 5। সুদ আসল হচ্ছে 5। তাহলে সুদটা কত হবে? সুদটা হবে সুদ আসলের 1/5 অংশ। সুদটা হবে সুদ আসলের 1/5 অংশ। তাহলে এইটা দ্বারা এটাকে যদি কেটে ফেলি তাহলে আমাদের শুধু 1 থাকে। তার মানে এই সুদ আমরা পাচ্ছি শুধু 1 এবং সুদ আসল কত পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে শুধু আমাদের আসল কত? তাহলে আসল কত আমাদের? সুদ আসল যদি 5 হয়, এখান থেকে যদি আপনি সুদটা বাদ দেন তাহলে আসল হচ্ছে আমাদের কিন্তু 4। এই আসল মানে কি? পি এর মান। পি এর মান হচ্ছে আমাদের 4। ওকে, এই পি এর মান হচ্ছে আমাদের 4। এখন সুদটা আমাদের কত? এইটা কিন্তু হচ্ছে আই। সুদ আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। তার মানে আই পেয়েছি, পি পেয়েছি, আর পেয়েছি। শুধু আমাদের আর আমরা বের করতে হবে, এনও আমাদের দেয়া আছে। তাহলে আমরা জাস্ট হচ্ছে ফর্মুলাটা ইউজ করে মানটা এখানে বসাই দিলে কাজ শেষ। দেখুন সূত্রটা হচ্ছে I = PNR এবং আমরা কিসের মান বের করব? এই আর এর মান বের করব। তাহলে R হবে এই যে PN, এই I এর নিচে চলে আসবে। তার মানে R হবে I ভাগ হচ্ছে PN।
এখানে দেখুন আই এর ভ্যালুটা কত, আমাদের সূত্র এখানে কত ছিল, 1 ছিল, ইনটু এখানে পি কত ছিল, আসল কত ছিল আমাদের, আসল কিন্তু আমরা বের করেছি 4, আসল কিন্তু আমরা 4 বের করেছি, এখানে 4 ইনটু এন কত, সময় কত 5 বছর, এবং এইখানে কিন্তু আমাদের কি আছে, আর আছে, যেহেতু এটা মুনাফার হার, সুতরাং এর নিচে কিন্তু আমাদের একটা 100 আছে, এই 100টা কোথায় চলে যাবে, এই যে এখানে চলে যাবে, তাহলে এইটা 100 আর গুণ হয়ে যাবে আর কি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 5 দ্বারা যদি আপনি এটাকে কাটি তাহলে 20 আসে, 20 কে যদি আমি 4 দ্বারা কাটি তাহলে আমাদের 5 আসে, তার মানে r ইকুয়ালস টু 5%। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। এর পরের কোশ্চেনে যদি আসি, বলছে একটি সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব? এই অঙ্কটা সলিউশনের জন্য আমাদের কিন্তু একটা শর্ত মনে রাখতে হবে, শর্তটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আমি আপনাদেরকে যদি একটু বলি, ধরুন এ ধরনের আছে একটা ত্রিভুজ, যে কোনো দুই বাহুর সমষ্টি, সমকোণী ত্রিভুজের কথা বলছে, আমি এখানে সমকোণী নিচ্ছি, এই যে সমকোণী ত্রিভুজ নিচ্ছি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে একটা বাহু কত দেওয়া আছে, 2 5 8, আমি যদি এখানে 2 দেই, এখানে যদি 5 দেই, এখানে যদি 8 দিচ্ছি, এরা যেভাবে দেওয়া আছে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তাহলে যে কোনো দুই বাহুর সমষ্টি, অর্থাৎ এই দুইটা যোগ করলে কি এই 8 এর চেয়ে বড় হয়? অবশ্যই নয়, কারণ হচ্ছে 5 আর 2 7, এটা কি 8 এর চেয়ে বড়? অবশ্যই নয়, সুতরাং এই অপশনটা হবে না, অর্থাৎ ক নম্বর অপশনটা বাতিল। এবারে বলছে 2 3 5 এর কথা বলছে, 2 3 এবং 5 এর কথা বলছে, এটা যদি 2 লিখি, এখানে যদি 3 লিখি, এখানে যদি 5 লিখি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। দেখুন এইটা কি এইটার চেয়ে বড় হয়? অবশ্যই নয়, কারণ এখানে 5 ইকুয়ালস টু 5, এটা কখনোই সত্য নয়, সেক্ষেত্রে কিন্তু এইটা হবে না। বাট অন্য একটা কন্ডিশন আছে, যে এই যে 5 আর 3 কত 8, এইটা কি এই বাহুর চেয়ে বড় নয়? অবশ্যই বড়, কিন্তু কথা হচ্ছে একটা কন্ডিশন স্যাটিসফাইড করলে হবে না, প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে মিলতে হবে, অর্থাৎ হচ্ছে এই 2 যোগ 3 5 অপেক্ষা বড় হতে হবে, 2 যোগ 5 3 অপেক্ষা বড় হতে হবে, 5 যোগ 3 2 অপেক্ষা বড় হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এই কন্ডিশনটা কিন্তু হবে না, এখানে একটা মিললেও বাকি দুইটা কিন্তু মিলে না। এর পরের কন্ডিশনে আমরা যদি আসি, এখানে হচ্ছে 3 4 5, একটা 3 একটা 4 একটা 5 দেওয়া আছে। ধরুন তাহলে এই দুটো যদি আমি যোগ করি, 4 আর 3 কত 7, 5 অপেক্ষা বৃহত্তর, প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড করলো। এবারে এই কন্ডিশনে আসি, 5 আর 3 কত 8, 4 অপেক্ষা বৃহত্তর, এই কন্ডিশনটা স্যাটিসফাইড করলো, দুইটা কন্ডিশন স্যাটিসফাইড করলো, এবং 5 আর 4 কত 9, এইটাও কিন্তু এই 3 অপেক্ষা বড়। তার মানে এইটা কিন্তু এই যে গ নম্বর যে অপশনটা, এটা কিন্তু তিনটা ক্ষেত্রেই কন্ডিশন স্যাটিসফাইড করে, অর্থাৎ তিনটার ক্ষেত্রে আপনি যে কোনো মাপ নেন না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। সুতরাং অ্যান্সার হচ্ছে আমাদের এই গ নম্বর অ্যান্সার। সুতরাং পরটা তো আর হবেই না, যেহেতু গ নম্বর মিলে গেছে। এরপরে আসি আমরা 28 নম্বর অঙ্ক। এখানে বলছে 0 1 2 3 ও 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? দেখুন এখানে 1 2 3 4 5টা অঙ্ক লিখছে, 0 একটা, 1 একটা, 2 একটা, 3 একটা, 4 একটা, 5 একটা, 5 নাই এখানে, 0 1 2 3 4, এই 5টা অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা হবে, বৃহত্তম সংখ্যা যদি আপনি করতে চান, আমি আপনাকে একটা एग्जांपल দিচ্ছি, 2 3 আর হচ্ছে 3 4, 3 2 3 2। দেখুন আপনাকে বলা হচ্ছে 2 এবং 3 দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করুন, 2 এবং 3 দ্বারা। তাহলে আপনি 2 কে যদি প্রথমে রাখেন, 3 কে যদি পরে রাখেন, তাহলে হচ্ছে কত 23। এরপরে 3 কে যদি প্রথমে রাখেন, 3 কে যদি আপনি প্রথমে রাখেন, 2 কে যদি পরে রাখেন, তাহলে কত হয় 32। তাহলে কোনটা বড়? এইটা বড়। এইটা বড় কেন? যে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা সামনে আছে, দশকের স্থানে আছে। তার মানে ঠিক তেমনটা এইখানেও যদি আমরা বৃহত্তর সংখ্যা গঠন করতে চাই, তাহলে বড় সংখ্যাটা এখানে নিতে হবে 4, এরপরে ছোট সংখ্যাগুলো 3 2 1 এবং 0, 0 সব শেষে থাকবে। এরপরে আসুন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি আসি, ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে শূন্যকে যদি প্রথমে রাখেন তাহলে কিন্তু সার্থক অঙ্ক গঠিত হয় না, এ কারণে শূন্যকে এক ঘর পরে রাখতে হবে। তাহলে 1 লিখতে হবে এখানে, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 এবং হলো 4। এটা হচ্ছে ক্ষুদ্রতম অঙ্ক। এবার এদের কি বের করতে বলছে? যোগফল। যোগফলটা কত? এখানে 4, 3 আর 1 4, 2 আর 2 4, এখানে 3, 5 4 আর 1 5। তো এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এর পরের নম্বরে আসি, বলছে একটি গণিত বই প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ মূল্যে 68 টাকায় বিক্রয় করা হলো, বইটির প্রকৃত মূল্য কত? একটি গণিত বই প্রকৃত মূল্যের শতকরা বলতে কত? 100, 100তে 85 টাকা, 100 এর 85 ভাগ মূল্যে 68 টাকায় বিক্রয় করা হলো। তার মানে এখানে বোঝাচ্ছে যে বিক্রয় মূল্য কিন্তু 85 কিন্তু একটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি 85 হয় তাহলে প্রকৃত মূল্যটা কত? এই যে শতকরার কথা বলছে, শতকরার 85, তার মানে হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য প্রথমে আমরা লিখতে পারি, বিক্রয় মূল্য কত? 85, 8 5 85 টাকা হলে প্রকৃত মূল্য কত? তাহলে আমাদের 100 টাকা। বিক্রয় মূল্য কত? 1 টাকা হলে 100 ভাগ হচ্ছে 85, এবং এবার বিক্রয় করছে কত? 68 টাকায় বিক্রয় করলে বইটির প্রকৃত মূল্য কত? যদি 68 টাকায় বিক্রয় করে তাহলে প্রকৃত মূল্য হচ্ছে 100 × 6 8 ভাগ হচ্ছে 85। এটা ক্যালকুলেশন করলে যা হবে এটা হচ্ছে আমাদের आंसर। দেখুন 5 দ্বারা যদি এটাকে কাটি তাহলে 17 আসে, 5 দ্বারা যদি আপনি এটাকে কাটেন তাহলে 5 20 100 আসে। 17 দ্বারা যদি আপনি এটাকে কাটেন 4 7 28 এর 8 4 আসে, এবং 4 দ্বারা যদি আপনি এই 120 কে গুণন করেন 4 20 কত হয়? 80 আসে। তাহলে এই 80 হচ্ছে আমাদের প্রকৃত মূল্য। বলছে বইটির প্রকৃত মূল্য কত? এই যে প্রকৃত মূল্য কত টাকা? 80 টাকা। এটা হচ্ছে আমাদের आंसर। এরপরে আসি আমরা, বলছে কতজন বালকের মধ্যে এতটি আম ও এতটি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যাবে। দেখুন এই অঙ্কটি আপনি কিন্তু দুই ভাবেই করতে পারেন, অনেক ভাবে আপনি অঙ্কটি করতে পারেন। সরি প্রশ্নটা বিষয় ফেলছি আর কি। আচ্ছা যাক, এখানে 25 আছে, 125 ও এতটি আম ও এতটি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যায়, মানে কতজন বালকের মধ্যে এতটি আম এতটি লিচু সমানভাবে ভাগ করে দিতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনি এই দুটো যদি গসাগু বের করেন তাহলে অ্যানসারটা হবে, বাট এই যেহেতু এই আমরা এই প্রসেসে যাব না, আমরা একটু ভিন্ন প্রসেসে যাব। ভিন্ন প্রসেসটা কি? আপনি কোন সংখ্যা দ্বারা এই দুটোকে ভাগ করতে পারবেন? অবশ্যই ওই সংখ্যা দ্বারা এই দুইটি সংখ্যাকেই ভাগ যাবে। তাহলে আমরা অপশন দিয়ে টেস্ট করি। দেখুন ফার্স্টলি 10 দ্বারা কি এই 125 কে ভাগ যায়? অবশ্যই যায় না। 1 to 5 কে যদি আপনি 10 দ্বারা ভাগ করেন তাহলে 12.5 আসে, সুতরাং এটা কিন্তু যায় না, সুতরাং 10 অপশনটা বাদ। এবারে যদি আপনি এই 15 দ্বারা যদি আপনি ভাগ করেন, 15 দ্বারা যদি আপনি এটাকে ভাগ করেন, এটা কিন্তু 15 দ্বারা ভাগ যায় না, এইটাকে গেলেও এটাই কিন্তু যায় না, সুতরাং এটাও কিন্তু আমাদের বাতিল। 25 দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে এইটাকে ভাগ যায়, বাট এটাকে কিন্তু ভাগ যায় না, সুতরাং এইটাও বাতিল। তাহলে আমাদের 5 দ্বারা দেখব। 5 দ্বারা কিন্তু যেহেতু দুইটার শেষে 5 আছে, সুতরাং 5 দ্বারা দুইটি সংখ্যাই ডিভাইডেড, সুতরাং অ্যানসার হবে আমাদের হচ্ছে এই মিস্টার 5। এর পরের নম্বরে আসি আমরা। বলছে পিতা ও 2 কন্যার বয়সের গড় 27 বছর। পিতা ও 2 কন্যার, 2 সন্তানের বয়সের গড় 27 বছর। তার মানে এখানে কয়জন? 3 জন। তাহলে সমষ্টিটা বের করে নেই। 3 × 27, 3 × 7 21 এর 3 জন সমষ্টি। তাহলে কার কার সমষ্টি? পিতা ও 2 সন্তান। 2 সন্তানের বয়সের সমষ্টি কত? 3 × 27 3 × 7 21 এর 81 আর কি এখানে হবে। এরপরে বলছে 2 সন্তানের বয়সের 20 বছর হলে 2 সন্তানের বয়সের গড় যদি 20 বছর হয়, 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? তাহলে 2 সন্তানের বয়সের গড় কত? 2 সন্তানের বয়সের গড়, 2 সন্তানের বয়সের গড় হচ্ছে 20। তাহলে আমাদের সমষ্টি কত হবে? তাহলে সমষ্টি হবে 20 × 2 = 40। এখানে দেখুন এই যে এই 40 এর মধ্যে 2 সন্তানের বয়স আছে, আর এই 81 এর মধ্যে
পিতা এবং 2 সন্তানের বয়স হচ্ছে, যদি আমরা বাদ দেই এই 81 থেকে যদি আপনি 40 বাদ দেন তাহলে কত আসে আমাদের 41 থাকে। এই 41 হচ্ছে এখানে 2 সন্তানের বয়স, এখানে পিতা এবং 2 সন্তানের বয়স থেকে যদি আপনি 2 সন্তানের বয়স বাদ দেন তাহলে আপনার হচ্ছে 41 থেকে 41 হচ্ছে আমাদের পিতার বয়স। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তারপরের যে কোশ্চেনটা দেখুন, যে 30 লিটার পানির মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3, ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? এখানে 3:7 হবে। টোটাল পানি আছে 30 লিটার। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু এর আগের পরীক্ষাগুলোতে অনেক আসতো, এখন আসলে কম আসে প্রশ্নটা। পানি আছে টোটাল 30 লিটার পানি। ওকে, পানির মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত, অ্যাসিড কত? অ্যাসিড টু পানি 7:3। 7:3 যদি হয় তাহলে অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল হচ্ছে 10। তাহলে শুধু অ্যাসিড আছে কতগুলো? তাহলে টোটাল আছে 30 এর, এখানে অনুপাতের যোগফল ভাগ হচ্ছে আপনার হচ্ছে অ্যাসিড কত? 7। এটা কাটলে আপনাদের 3 আসে, 3 সাথে কত আসে? 21 আসে। তাহলে অ্যাসিড পাচ্ছে হচ্ছে 21। এবারে পানি আমরা বের করব, পানির অনুপাতটা বের করব। শুধু পানি কত হবে? তাহলে ওই 30 এর মিশ্রণ যেহেতু 30 লিটার আছে, 30 এর কত? পানি কত? এখানে 3টা উপরে যাবে এবং অনুপাতের যোগফলটা কত আমাদের? 10। তাহলে এই দুটো যদি ক্যালকুলেশন করি 3 3 9 আসে। তাহলে অ্যাসিডের অনুপাত আছে 21 এবং পানির অনুপাত আছে হচ্ছে 9। এখানে বলছে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে, কি মেশাতে হবে? এই যে পানি মেশাতে হবে। কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? 3:7 হবে। অর্থাৎ ধরে নিচ্ছি পানি কি পরিমাণ মেশাতে, ধরে নিচ্ছি পানি x পরিমাণ মেশাতে হবে। যদি x পরিমাণ পানি মেশাতে হয় তাহলে, যদি x পরিমাণ পানি মেশান তাহলে অ্যাসিড কত? 21 ইসটু ধরি x প্লাস 9, অর্থাৎ হচ্ছে এই 9 হচ্ছে আমাদের কত ছিল? পানি ছিল। পানির সঙ্গে আমরা কি পরিমাণ পানি মেশালে আর একটু পানি মেশালাম, মেশানোর সঙ্গে এই অনুপাতটা কত হবে? 3:7 হবে। 3:7 হবে। এই যদি ক্যালকুলেশন করি, এখানে দেখুন 21/x পজিটিভ, এখানে হচ্ছে আমাদের 9, এখানে হচ্ছে 9 = 3/7। এটা ক্যালকুলেশন করতে হবে, জাস্ট x এর মানটা আমাদের বের করতে হবে। এখানে বলছে কি পরিমাণ পানি মেশালে, পানি কিন্তু আমরা x ধরে নিয়েছি যে x পরিমাণ পানি মেশালে। তাহলে এখানে আসে হচ্ছে 3x পজিটিভ 3 নং 27। আচ্ছা, আমার বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে। এখানে তাহলে হবে আমাদের হচ্ছে বা 3x পজিটিভ 3 নং 27 = এখানে যদি গুণ করি 7 কে 7 আর 7 দুগুণ 14, 147। 147 থেকে 27 বাদ দিব আমরা। 3x = 1 4 7 মাইনাস হচ্ছে 27, যদি বাদ দেন 7 7 0, 2 আছে 4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, 120। 120 কে আমরা x এর মান বের করব, তার মানে হচ্ছে 120 ভাগ হচ্ছে 3, 3 4 12, তার মানে হচ্ছে 40। তাহলে বলছে এখানে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? 3:7। এই যে দেখুন 3:7 এখানে লিখেছি। 3:7 হবে যদি আপনি 40 লিটার বা এই ধরনের যদি অনুপাত আপনি একটা মেশান, তাহলে আপনার হচ্ছে এটা অ্যানসারটা চলে আসবে আর কি। এরপরে দেখুন 54 নাম্বার অঙ্ক। এখানে বলা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ ডাক অধিদপ্তরের একটা পরীক্ষা, এস্টিমেটর পদের পরীক্ষা। এখানে দেখুন মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন এসেছে, বলছে 1 থেকে 30 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত, 30 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? কতটি মৌলিক সংখ্যা আছে? এখানে দেখুন 1 থেকে 30 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। আমরা কিন্তু আসলে শিখেছি 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। বের করার নিয়ম হচ্ছে আমরা জাস্ট একটা নাম্বার মুখস্থ রাখতে হবে। নাম্বারটা হচ্ছে 44 22 322 321। এটা আপনারা মুখস্থ রাখবেন, 44 22 322 321। তার মানে এখানে হচ্ছে এই যে 44, এটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে, এখানে হচ্ছে 10 থেকে
20-এর মধ্যে, এখানে হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে। এখানে বলছে 1 থেকে 30-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা, তার মানে এই তিনটা যোগ করতে হবে। যোগ করলে কত হয়? 4 4 8 আর 2 10টি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আপনাকে যদি বলে 1 থেকে 100 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, এই সবগুলো যোগ করে দিবেন। 4 4 2 2 3 2 2 3 2 1, এটা মুখস্থ রাখবেন। এখানে টোটাল আছে 25টি। ওকে, মৌলিক সংখ্যা থেকে এই ধরনের আরো অনেক কোশ্চেন আছে পরীক্ষায় আসার মতো। 31/5/2024 তারিখে যে পরীক্ষাটি হবে অর্থাৎ উপজেলা পোস্টমাস্টার পদে প্রশ্ন আসার মতো মৌলিক সংখ্যা থেকে আরো অনেক কোশ্চেন আছে। এরপরে আমরা আসি 63 নম্বর অঙ্ক অর্থাৎ 63 নম্বর অঙ্ক। এখানে বলছে, এখানে দেখুন 125 বাই হচ্ছে 27, উপরে হচ্ছে -2/3। বলছে এত এর মান কত আমাদের বের করতে হবে। যেহেতু এটা হচ্ছে আমাদের সূচক থেকে এসেছে, সূচকের অঙ্কগুলো নিয়ে আমি একটা নেক্সট লেকচারে বেসিক সহকারে সূচকের যে অঙ্কগুলো শুধু বাংলাদেশ ডাক অধিদপ্তরের পরীক্ষায় এসেছে, এই অঙ্কগুলো নিয়ে একটা লেকচার দেওয়ার চেষ্টা করবো আমি। এখানে দেখুন এটা আমরা কি করতে পারি, এখানে যেহেতু ইনভার্স আছে সুতরাং এটা চেঞ্জ হয়ে যাবে। ইনভার্স থাকা মানে চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1 এখানে কত হবে, চেঞ্জ হয়ে গেলে এখানে হয় 27 বাই এখানে হবে 1 2 5। ইনভার্স থাকার কারণে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে উপরে থাকে কত, ইনভার্সটা চলে গেলে 2/3 থাকে। এখন দেখুন এইটাকে এই 3 এর উপরে যদি আপনি 3 দেন এবং 5 এর উপরে যদি আপনি 3 দেন, তাহলে কিন্তু কোনো পাপনাই পূর্ণ নেই। কারণ 3 এর উপরে 3 মানে কি, 3 3 9 3 9 27, এখানে 27। 5 এর উপরে 3 মানে কি, 5 5 25, 5 25 কে 125, এটা জায়েজ আছে। এর পরের লাইনে আমরা এখানে লিখতে পারি 3/5, উপরে আমি 3 দিতেই পারি কারণ এটা কিন্তু জায়েজ আছে। এই 3 কিন্তু দুইটার উপরেই, এখানে কিন্তু 3 কিন্তু দুইটার উপরেই আছে। এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এখানে ক্লোজ, দেন এখানে উপরে কত আছে 2/3, 2/3 আছে। আমরা কি জানি 3/5, আর আমরা জানি যে এই পাওয়ার আর পাওয়ার গুলো কি হয়, গুণন হয়। তাহলে 3 × 2/3, 3 3 ক্যান্সেল, তার মানে হচ্ছে 3/5 এর উপরে হচ্ছে 2, তার মানে 3 3 কে 9 বাই 5 5 25। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এইভাবে আপনারা হচ্ছে এই অঙ্কটা করার চেষ্টা করবেন। তারপরের নাম্বারে যদি আসি, বলছে যে এখানে 66 নাম্বার অঙ্ক, y এর মান কত হলে এত একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখুন এই অঙ্কটি 16x² - xy পজিটিভ 25, এটা হচ্ছে আমাদের অঙ্ক। বলছে y এর মান কত হলে, এই যে এখানে y আছে, এই যে এখানে y এর ভ্যালুটা বের করতে হবে, y এর মান কত হলে এত একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখুন এই ধরনের বীজগণিতীয় রাশির অঙ্ক কিন্তু ইন্সপেক্টর পদে আসেনি, সুতরাং উপজেলা পোস্টমাস্টার পদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে দেখুন পূর্ণবর্গ সংখ্যা হবে, y এর মান কত হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমরা এখানে 4x লিখতে পারি মাইনাস, এইখানে কিন্তু আমি 5 লিখতে পারি, তাই না? লিখলে কোনো প্রবলেম নেই। এখানে কত আসে 5 5 25, এটা কিন্তু মিলে গেছে আমাদের এখানে। হ্যাঁ, আবার এইটা কিন্তু এখানে মিলে গেছে, 4 4 16 x²। তাহলে এখন স্কয়ার মাইনাস 2, এ কত আমাদের 4x, বি কত আমাদের 5। এই তো, এখন মাঝের পথে কি আছে এটা আমরা পরে দেখব, মূলত আমরা ফর্মুলাটা প্রথমে মিলাই নিব। ওকে, এখন দেখুন এইটার সঙ্গে এটা মিলে গেছে, এটার সঙ্গে এটা মিলে গেছে, বাট এইটা কত আসে 4 5 20 2 40 -40 x আছে। -40x এখানে কিন্তু অতিরিক্ত, তাহলে এটা মাইনাস করে দিই, এখানে মাইনাস আছে এখানে প্লাস করে দিই 40x। এখন কিন্তু এইটার এটা ক্যান্সেল হয়ে গেছে, বাট আমাদের এখানে লাগে কি -xy, এখানে -xy টা এখানে দিলাম। ওকে, এখন দেখুন আমাদের এইখানে কত আসে, এটা ক্যালকুলেশন করলে 4x - 5 হোল স্কয়ার, এখান থেকে পজিটিভ 40x - xy। দেখুন এই মানটা যদি কোনো কারণে আমরা শূন্য বানাইতে পারি, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা। এই মানটা যদি কোনো কারণে শূন্য বানাইতে পারি, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা। এই লাইনটা মানে এইখান থেকে এই লাইনটা আমরা নিয়ে আসছি, অতিরিক্ত আছে হচ্ছে এইটা, আমাদের করতে হবে কি এইটা শূন্য বানাতে হবে। তাহলে শর্তে কি হবে 40x - xy = 0। আমরা যদি এটা শূন্য বানাই তাহলে আমরা দেখব y এর মানটা কত আসে। এখানে 40x = xy ওপাশে পাঠিয়ে দিলাম,
এখন y এর মানটা কত আসে, x x ক্যান্সেল, y is equals to 40। অর্থাৎ এখানে কিন্তু বলছে যে y এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ y এর মান যদি 40 হয় তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হবে, তাছাড়া কিন্তু হবে না। সুতরাং অ্যানসার হচ্ছে এই মিস্টার 40। কারণ y এর মান আপনি যদি এখানে বসায় দেন দেখবেন যে এটা শূন্য হয়ে যায়। এই দেখুন -40x এখানে +40x, -40x +40x ক্যান্সেল হলে কি হয়, আন্ডার হয়ে যায়, তখন কিন্তু আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। এরপরে 70 নম্বর কোশ্চেনটা আমি এখানে দেখাচ্ছি। 70 নম্বর কোশ্চেন এখানে বলছে 4 এর উপরে x + 1 = 32 এর উপরে x - 2 এত হলে তাহলে x এর ভ্যালু কত? এই যে এখানে বলে দিয়েছে যে x এর ভ্যালুটা কত। দেখুন এটা কিন্তু সূচকের অঙ্ক, সূচকের অঙ্ক কিন্তু আমরা ইন্সপেক্টর পদের পরীক্ষায় পাইনি, মনে থাকে না। বারবার আমি বিষয়টা রিপিট করতেছি। এখানে দেখুন কিভাবে আমরা x এর ভ্যালুটা বের করতে পারি। আমাদের যেহেতু পাওয়ার নিয়ে এখানে আসলে চিন্তা করে লাভ নাই, কারণ আপনি যদি পাওয়ার কেটে দেন তাহলে কিন্তু আপনার হচ্ছে এক্সট্রা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের বেস কাটতে হবে। তাহলে এখানে দেখুন 2 এর উপরে 2 যদি দেন তাহলে 4 হয়, এর সঙ্গে x + 1 গুণন অবস্থায় থাকলো। এটা 2 এর উপরে যদি আপনি 5 দেন তাহলে x - 2 কিন্তু। তার মানে এখানে দেখুন 2 এর উপরে 5 মানে কত, 32। তাহলে এই 2 ক্যান্সেল হয়, এখানে কত আসে আমাদের 2x + 1 গুণ করে দেই, এখানে আসে 5x - 10 এইটা আসে। এখন দেখুন এই 5x এর মান আমি বের করব। 5x এই 2x টাও পাশে পাঠিয়ে দিলাম, -2x = 1টা এখানে আছে, 10টা এর পাশে নিয়ে আসলাম, অর্থাৎ কত হবে, +10 হবে। তার মানে এখানে 5x থেকে যদি 2x বাদ দেন তাহলে এখানে 3x থাকে, = আমাদের এখানে 10 আর এখানে কত আসে আমাদের, এখানে 2 হবে, এখানে ভুল লিখছি আমি, গুণন করলে এখানে 2x + 2 হয়, আর এখানে 5x - 10 হয়। তার মানে এখানে 12 হবে, এখানে যদি 2 হয় এখানে 12 হবে। x এর মান হচ্ছে 12 বাই হচ্ছে 3, 3 4 এ 12, x এর = 4। এখানে কিন্তু প্রশ্নে বলেছে যে এত হলে x এর ভ্যালুটা কত সেটা আমরা বের করে ফেলেছি। এরপরে দেখুন 6-9 নম্বর যে অঙ্কটা, 6-9 69, এখানে বলা হচ্ছে যে 1/0.25 √ এত এর মান কত। সিম্পল একটা ক্যালকুলেশন, একদম বেসিক সেন্সের অঙ্ক এটা। জাস্ট হচ্ছে দশমিকটা আপনারা তো উঠাই দিবেন। দশমিক যদি আপনারা উঠাই দেন তাহলে এখানে থাকে কত, 1, এবং এই দশমিক উঠে গেলে একটা 1, এবং দশমিকের পরে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য হবে, এখানে জাস্ট 25 হবে। ওকে, এই 25 দ্বারা যদি আপনি 100 কে কাটেন তাহলে কত হয়, 4 25 কে 100 হয়, তাহলে এখানে 4 হয়, এখানে রুট হয়, তার মানে এখানে অ্যানসার হচ্ছে 2। তাহলে এই অঙ্কটার অ্যানসার কিন্তু হচ্ছে আমাদের 2, 69। এবারে দেখুন 73 নম্বর অঙ্ক, এখানে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত হলে বড় সংখ্যাটি কত। যখন বড় সংখ্যাটি আমাদের বের করতে বলে তখন আমাদের করতে হয় কি, বড় সংখ্যা, বড় সংখ্যাটি 199 যোগ 1 ভাগ হচ্ছে 2, এইটা তার মানে হচ্ছে 200 ভাগ 2, তার মানে হচ্ছে উত্তর হচ্ছে 100। দেখুন এই অঙ্কটা কিন্তু আরো অন্যান্য ভাবেও করানো যায়, আমি যদি একটু দেখাই। আর যদি আপনাকে বলে ছোট সংখ্যা বের করতে তাহলে 199 - 1, এটা হচ্ছে শর্ট ফর্মুলা, বা অঙ্কটা করতে হবে এইভাবে। দুটি ক্রমিক সংখ্যা, একটা যদি আপনি x ধরেন তাহলে আরেকটা ক্রমিক সংখ্যা কত হবে, x + 1, এইটা বড় এবং এটা ছোট। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এই বড়টা কত, x + 1, তার উপরে বর্গ, তার মাইনাস ছোটটার উপরে বর্গ, সমান কত হবে, 199। 199 দুইটি ক্রমিক সংখ্যা, এটা একটা এটা একটা, তাদের বর্গের অন্তর, এই যে অন্তর মানে হচ্ছে বিয়োগফল।